লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন প্রিয়ব্রত মুখার্জির লেখা ডক্টর ক্যাবলার প্রথম অভিযান রহস্য দর্শন। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। ডক্টর ক্যাবলা একজন খ্যাতিমান বিজ্ঞানী। হ্যাঁ, নামটা কিন্তু ঠিকই শুনছেন, ডক্টর ক্যাবলা। মহাশয়ের ভালো নাম কুমুদ রঞ্জন বসু লাহিড়ী। কিন্তু এত সুন্দর নামটাকে বিকৃত করে কে যে ক্যাবলা বানিয়েছিল, সেটা নিয়ে তার বন্ধু মহলে প্রায়শই আলোচনা রঙ্গ তামাশা চলত। কারোর মতে ক্যাবলা সম্ভবত কুমুদ নামের একটি স্নেহপূর্ণ রূপান্তর হতে পারে। আবার কেউ বা বলে ক্যাবলা শব্দটি কবলা থেকেও আসতে পারে, যার অর্থ বিশ্বাসী বা সম্মানিত ব্যক্তি। অনেকের আবার ধারণা ডক্টর ক্যাবলা অতিপ্রাকৃত বিষয়, রহস্য ও বিজ্ঞানের প্রতি বিশেষভাবে আগ্রহী। এই আগ্রহের ফলে তিনি হয়তো ক্যাবলা নামের সাথে নিজেকে যুক্ত করেছিলেন, যা ইহুদি ও ইসলামী ধর্মে রহস্যময় জ্ঞানের প্রতীক। কোন কারণটি সঠিক তা নিশ্চিতভাবে জানা যায় না, তবে এটি স্পষ্ট যে ক্যাবলা নামটি তার ব্যক্তিত্বকে কিন্তু বন্ধুমহলে বেশ রহস্যজনক করে তুলেছিল। ডক্টর ক্যাবলা জীববিদ্যা, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, রসায়নবিদ্যা, এক কথায় বলতে গেলে সকল বিজ্ঞান শাখার ক্ষেত্রেই তার দক্ষতা ছিল অভাবনীয়। ডক্টর ক্যাবলা তার সারা জীবনে বিজ্ঞানের বিভিন্ন শাখার বিভিন্ন রকম রহস্যের উন্মোচন করেছেন। তার গবেষণাগার ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু, যেখানে তিনি দিন রাত এক করে কাজ করতেন। সারা জীবন ধরে কতই না নতুন নতুন আবিষ্কার করেছেন এই আত্মভোলা বিজ্ঞানী। বর্তমানে তার বয়স 50। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে মহাকাশের বিভিন্ন রহস্য উন্মোচনের জন্য অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। একদিন রাত্রে তিনি তার রাতের খাওয়া সেরে গবেষণাগারের দিকে যাচ্ছিলেন। এমন সময় তার গবেষণাগারের ভেতর থেকে যেন কিসের একটা শব্দ ভেসে এলো। ডক্টর ক্যাবলা হন্তদন্ত হয়ে গবেষণাগারের ভেতরে ঢুকলেন, আর ভেতরে ঢুকে তিনি দেখতে পেলেন তার এতদিনের পরিশ্রম, তার মহাকাশের রহস্যভেদকারী প্রযুক্তি তছনছ হয়ে পড়ে আছে, আর সেটিকে তছনছ করেছে একটি কেঁচো ইঁদুর। ইঁদুরটিকে দেখা মাত্র ডক্টর ক্যাবলা তার বাঁ হাতের মধ্যমা আঙুলে পরিহিত একটি আংটির সাহায্যে ইঁদুরটির দিকে একটি লেজার লাইট নিক্ষেপ করলেন, আর সঙ্গে সঙ্গে ইঁদুরটি যেখানে ছিল ঠিক সেই জায়গাতেই স্থির হয়ে রইল। ইঁদুরটি আর নড়েও না, চড়েও না। এই যন্ত্রটির নাম সর্বশক্তিমান আংটি। এই আংটির দ্বারা ডক্টর ক্যাবলা প্রয়োজন মতো বিভিন্ন কাজ করতে পারেন। এই আংটিটি ডক্টর ক্যাবলা বানিয়েছিলেন যখন তার বয়স মাত্র 21 বছর। বর্তমানে তার জ্ঞানের ভাণ্ডার অপরিসীম হলেও যখন তার বয়স 21 ছিল তখন তার জ্ঞানও ছিল সীমিত, তাই তখন আংটিটির শক্তিও ছিল সীমিত। কিন্তু বর্তমানে ডক্টর ক্যাবলা এই আংটিটি নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। বর্তমানে এই আংটিটি যে কি কি কাজ করতে পারে সে সম্পর্কে ডক্টর ক্যাবলারও কোনো ধারণা নেই। এবার ইঁদুরটিকে ধরে ডক্টর ক্যাবলা বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। ইঁদুরটিকে স্বাভাবিক করার জন্য ডক্টর ক্যাবলা শুধু একটি মাত্র টুসকি বাজালেন, আর সঙ্গে সঙ্গে ইঁদুরটা এক দৌড়ে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর ডক্টর ক্যাবলা নিজের গবেষণাগারে ফিরে এসে যন্ত্রটি ঠিক করার তোড়জোড় করলেন। যন্ত্রটি ঠিক করতে করতে ডক্টর ক্যাবলা বুঝতে পারলেন যন্ত্রটির ভেতর থেকে কেমন যেন একটা অদ্ভুত শব্দ বেরোচ্ছে। ধীরে ধীরে শব্দটা যেন কথার রূপ নিল। 19.3
.24। এই সংখ্যাটাই যেন শব্দের আকারে বারবার ভেসে আসছে ওই যন্ত্রটার মধ্যে থেকে। ডক্টর ক্যাবলা শব্দটাকে বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা বন্ধ হলো না। রাত বাড়ছে দেখে ডক্টর ক্যাবলা যন্ত্রটিকে ওই অবস্থাতেই গবেষণাগারে রেখে ঘুমোতে চলে গেলেন। পরদিন সকালে উঠে ডক্টর ক্যাবলা দেখলেন যন্ত্রটি আগে যেমন ছিল তেমনই আছে, আর যন্ত্রটির মধ্যে থেকে কোনো শব্দ বের হচ্ছে না। এবার ডক্টর ক্যাবলা আবার যন্ত্রটি ঠিক করতে বসলেন। যন্ত্রটি ঠিক করার কাজ শেষ হলে তিনি যন্ত্রটি চালু করেন এবং মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন, আর সংযোগ স্থাপনে তিনি সফলও হন। সত্যি আজ অনেক বড় খুশির দিন ডক্টর ক্যাবলার কাছে। এতদিনে মানুষ তার যন্ত্রের সাহায্যে পাবে মহাকাশের বিভিন্ন রহস্যের সমাধান। বিজ্ঞানীরা জানতে পারবেন যে মহাবিশ্বের বিগ ব্যাংয়ের আগে কি ছিল। তারা মহাবিশ্বের বয়স এবং সম্প্রসারণের হার সম্পর্কে আরও সঠিক তথ্য পাবেন। তারা এই রহস্যময় শক্তিগুলি মহাবিশ্বের বিবর্তনে কিভাবে ভূমিকা পালন করে তা বুঝতে পারবেন। বিজ্ঞানীরা আমাদের ত্রিমাত্রিক মহাবিশ্বের বাইরে অতিরিক্ত মাত্রা বিদ্যমান আছে কিনা তা নিশ্চিত করতে পারবেন। তারা এই অতিরিক্ত মাত্রাগুলির প্রকৃতি এবং মহাবিশ্বের সাথে তাদের সম্পর্ক সম্পর্কে জানতে পারবেন। বিজ্ঞানীরা গ্রহাণু এবং ধূমকেতু কোথা থেকে এসেছে এবং তারা কিভাবে গঠিত হয়েছে তা জানতে পারবেন। তারা এই বস্তুগুলির মহাবিশ্বের বিবর্তনে কী ভূমিকা পালন করে তা বুঝতে পারবেন। বিজ্ঞানীরা অন্যান্য গ্রহে জীবনের সম্ভাবনা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তারা বাসযোগ্য গ্রহগুলি চিহ্নিত করতে এবং সেখানে জীবনের অস্তিত্বের প্রমাণ খুঁজে পেতে পারবেন। বিজ্ঞানীরা কৃষ্ণ গহ্বরের ভেতরে কী ঘটে তা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তারা এই অসাধারণ বস্তুগুলির প্রকৃতি এবং মহাবিশ্বের সাথে তাদের সম্পর্ক সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আরও কত অজানা তথ্য জানা যাবে এই যন্ত্রের সাহায্যে। ডক্টর ক্যাবলার দীর্ঘদিনের পরিশ্রম আজ সফল হয়েছে। এবার ডেমনস্ট্রেশনের পালা। ডক্টর ক্যাবলা তার বিভিন্ন বিজ্ঞানী বন্ধুদের সাহায্যে বেশ কয়েকটি প্রেস কনফারেন্স এবং ইভেন্টের আয়োজন করে তার যন্ত্রটির সফল ডেমনস্ট্রেশন সম্পন্ন করেন। ডেমনস্ট্রেশনের প্রায় 2 মাস পর ডক্টর ক্যাবলার বাড়িতে হঠাৎই এক আগন্তুকের আগমন ঘটে। নমস্কার ডক্টর সাহেব, আমার নাম রঘুবীর সিং। আমি একজন প্রযুক্তি কোম্পানির মালিক। আপনার যন্ত্রটার ডেমনস্ট্রেশন আমি দেখেছি। এই রকম যন্ত্র পৃথিবীতে আর কোনো দিন তৈরি হবে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। ডক্টর সাহেব, আপনি এক অভাবনীয় কাজ করেছেন, আর এই যন্ত্রটার সূত্রেই আপনার কাছে আমার আশা। আপনার এই যন্ত্রটা আমার ভীষণভাবে প্রয়োজন। তা মহাশয়ের আমার যন্ত্রটা কিসের জন্য প্রয়োজন সেটা কি জানতে পারি? মানে যন্ত্রটাকে আপনি কোন কাজে ব্যবহার করতে চান? ব্যবসা বৃদ্ধির কাজে। মানে আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝলাম না তো। দেখুন, আপনার এই যন্ত্রটা বর্তমানে পৃথিবীতে একম ও অদ্বিতীয়ম। আর এই যন্ত্রটাকে যদি বিক্রি করা যায় তাহলে বিদেশি বাজারে কিন্তু এই যন্ত্রের দাম খুব চড়া উঠবে। তাই আমি এই যন্ত্রটা আপনার থেকে কিনতে চাই। বলুন না, আপনার কত টাকার প্রয়োজন? আপনি যত টাকা বলবেন আমি তত টাকা দিতেই রাজি আছি। বলুন বলুন। আশা করছি 50 কোটি দিলেই এই যন্ত্রটা তৈরি করতে আপনার যা খরচ হয়েছে সেটা উঠে যাবে। আর এতেও যদি না ওঠে তাহলে আমি 100 কোটি দিতেও রাজি আছি।
দেখুন মহাশয়, আমি আমার এই যন্ত্রটা বানিয়েছি বিজ্ঞানীদের সুবিধার্থে। যন্ত্রের সাহায্যে আমরা মহাকাশের বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে পারবো, তার সমাধানও করতে পারবো। তাই এই যন্ত্রটি অমূল্য, আর আমি কোনো মতেই আমার এই যন্ত্র বিক্রি করব না। অমূল্য? একটু বেশি ভেবে ফেলছেন না? আচ্ছা চলুন, ঠিক আছে, লাস্ট বলছি, 200 কোটি। আশা করছি এতে আপনার সারা জীবনটা অনায়াসেই চলে যাবে। আপনি টাকাটা নিয়ে আরও নতুন নতুন যন্ত্র বানান, সেগুলিকে বিজ্ঞানের কাজে লাগান, কিন্তু এই যন্ত্রটা আমার চাই, অ্যাট এনি কস্ট। দেখুন, কিছু কিছু জিনিস না টাকা দিয়ে কেনা যায় না, আর এই যন্ত্রটাও হচ্ছে ঠিক তেমনই একটা জিনিস। আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না, আপনি এখন আসতে পারেন। ভালো করে আর একবার ভেবে দেখলে হয় না? 200 কোটি টাকা কিন্তু খুব একটা কম অ্যামাউন্ট নয়। শেষমেশ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ডক্টর ক্যাবলা তার সর্বশক্তিমান আংটিটির সাহায্যে একটি ছোট কারেন্টের শক দেন রঘুবীর সিংকে। শক খেয়ে ছিটকে পড়েন রঘুবীর, এবং ডক্টর ক্যাবলার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তাকে হুমকি দিয়ে বলেন, অনেক বড় একটা ভুল করলেন আপনি আমাকে ফিরিয়ে দিয়ে। এর মাসুল কিন্তু আপনাকে দিতেই হবে, আর এই যন্ত্রটা আমি নেবই। এই যন্ত্রটা আমি নেবই ডক্টর সাহেব, এই যন্ত্রটা আমি নেবই। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। দেশি বিদেশি বিভিন্ন ম্যাগাজিনে ডক্টর ক্যাবলার মহাকাশ রহস্যভেদী যন্ত্রের ভূয়সী প্রশংসা করা হয়। বিভিন্ন বিদেশি বিজ্ঞানী ডক্টর ক্যাবলার এই আবিষ্কারে তাজ্জব হয়ে গেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম প্রায় রোজই ডক্টর ক্যাবলার ইন্টারভিউ নিতে তার বাড়িতে আসে। এইসব ধকলের কারণে বর্তমানে একটু তাড়াতাড়ি ঘুমোতে যাচ্ছেন ডক্টর ক্যাবলা। একদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় ডক্টর ক্যাবলা তার গবেষণাগার থেকে কিছু অদ্ভুত শব্দ পান। সন্দেহের বশে ডক্টর ক্যাবলা তার গবেষণাগারে গিয়ে উপস্থিত হতেই তার মুখে কি যেন একটা স্প্রে করা হয়, আর সঙ্গে সঙ্গে ডক্টর ক্যাবলার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে লাগলো এবং তিনি অচেতন হয়ে পড়ে গেলেন। পরদিন সকালে যখন ডক্টর ক্যাবলার জ্ঞান ফিরল, তিনি দেখলেন তার বাড়িতে এবং গবেষণাগারে সব কিছুই স্বাভাবিক আছে, শুধু তার মহাকাশ রহস্যভেদী যন্ত্রটাই উধাও। এবার ডক্টর ক্যাবলা ভীষণ ভেঙে পড়েন। যে আবিষ্কারের জন্য তার জীবনের দীর্ঘদিন তিনি ব্যয় করেছেন, সেই আবিষ্কারই কিনা এইভাবে হাতছাড়া হয়ে গেল। পরিশ্রমের কি কোনো দাম নেই? এমন সময় ডক্টর ক্যাবলার চোখ পড়ল ক্যালেন্ডারের দিকে। ক্যালেন্ডারের তারিখ 19শে মার্চ 2024। এবার ডক্টর ক্যাবলার চোখের সামনে ভেসে উঠল সেই দিনের সেই ঘটনাটা। সেদিন যন্ত্রের মধ্যে থেকে শব্দ বেরিয়েছিল 19.3.24, অর্থাৎ যন্ত্রটি এই তারিখটির কথাই বলেছিল সেদিন। তাহলে কি ওই যন্ত্রের মধ্যে ভবিষ্যৎবাণী করারও ক্ষমতা সৃষ্টি হয়েছে? কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে সবটাই কি ওই ইঁদুরটার জন্য? ডক্টর ক্যাবলার চোখের সামনে থেকে এবার ধীরে ধীরে বিভ্রান্তির কুয়াশাগুলো সরে গেল। ডক্টর ক্যাবলা এবার তার মনোলিথ নামক যন্ত্রটি তার গবেষণাগারের শোকেস থেকে বের করেন। এই যন্ত্রটি একটি টেলিপ্যাথি যন্ত্র, যার সাহায্যে একজন ব্যক্তি অপর এক ব্যক্তির সাথে
মানসিক সংযোগ গড়ে তুলতে সক্ষম হন। ডক্টর ক্যাবলা এই যন্ত্রটির সাহায্যে রঘুবীর সিংয়ের সঙ্গে মানসিক সংযোগ গড়ে তোলার চেষ্টা করেন। তারপর ধীরে ধীরে ডক্টর ক্যাবলার চোখের সামনে ভেসে ওঠে তীব্র রোদ, বালি আর উটের ছবি। এইটুকু দৃশ্য দেখেই ডক্টর ক্যাবলা বুঝতে পারেন যে রঘুবীর সিং নিশ্চয়ই কোনো মরুভূমিতে লুকিয়ে আছে। কিন্তু কোন মরুভূমিতে? এটা কি এই দেশেরই কোনো মরুভূমি নাকি বিদেশের? ডক্টর ক্যাবলা তার যন্ত্রের সাহায্যে আরেকবার রঘুবীরের সঙ্গে মানসিক সংযোগ তৈরি করার চেষ্টা করেন। আর এবার তার চোখের সামনে ভেসে উঠল কিছু নতুন জিনিস, যেমন মরুভূমির বালির রং লাল, আর ওই মরুভূমিতে ক্যাঙ্গারু ঘুরে বেড়াচ্ছে। তার মানে অস্ট্রেলিয়ান মরুভূমি। এবার ডক্টর ক্যাবলা দ্রুত সেখানে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেন। কিন্তু যদি সাধারণ পরিবহন ব্যবস্থার সাহায্যে যাওয়া হয় তাহলে হয়তো উনি তার যন্ত্রটিকে ফেরত নাও পেতে পারেন। এইসব কথা ভেবেই এবার ডক্টর ক্যাবলা তার গবেষণাগারের একটি গুপ্ত জায়গা থেকে বের করলেন একটি বেল্ট। এই বেল্টটির নাম বেগবান। এই বেল্টটির সাহায্যে ডক্টর ক্যাবলা অতি দ্রুত যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন। ডক্টর ক্যাবলার এই যন্ত্রটির বিষয়ে খুব কম লোকই জানে। এটি একটি গোপন যন্ত্র। গোপনীয়তার কারণ হচ্ছে এই বেল্টটিকে ব্যবহার করার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, যা কেবলমাত্র ডক্টর ক্যাবলাই জানেন। এই বেল্টটি ব্যবহার করা সাধারণ মানুষের কম্য নয়, তাই ডক্টর ক্যাবলা এই বেল্টটি সম্পর্কে বেশি কাউকে জানাননি। অস্ট্রেলিয়ান মরুভূমি খুবই বিপজ্জনক, তাই ডক্টর ক্যাবলা তার সঙ্গে একটি ব্যাগেতে কিছু খাবার এবং তার আবিষ্কৃত কয়েকটি যন্ত্র নিয়ে নিলেন। এবার ডক্টর ক্যাবলা বেল্টটিতে লোকেশন সেট করে দিলেন, আর মুহূর্তের মধ্যেই ডক্টর ক্যাবলা পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান মরুভূমিতে। কিন্তু এই বিশাল মরুভূমির মধ্যে রঘুবীর সিং লুকিয়ে আছে কোথায়? ডক্টর ক্যাবলা তার মনোনীত যন্ত্রটির সাহায্যে আবার রঘুবীর সিংয়ের সঙ্গে মানসিক সংযোগ তৈরি করার চেষ্টা করলেন। কিন্তু অদ্ভুতভাবে যন্ত্রটি মানসিক সংযোগ গড়ে তুলতে ব্যর্থ হলো। ডক্টর ক্যাবলা আবার চেষ্টা করলেন, কিন্তু আবার সেই একই ব্যর্থতা। তাই এবার হাল ছেড়ে দিয়ে ডক্টর ক্যাবলা তার আবিষ্কৃত একটি থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যাগ থেকে বের করে সেটি ব্যবহার করতে শুরু করলেন। এই যন্ত্রটির নাম তাপচক্র। এই যন্ত্রটির সাহায্যে রঘুবীর সিংয়ের শরীরের তাপ শনাক্ত করে তার লুকিয়ে থাকার স্থান চিহ্নিত করা যেতে পারে। আর হলোও ঠিক তাই। মরুভূমির তীব্র তাপমাত্রার মধ্যে অনায়াসেই এই যন্ত্রটি রঘুবীরের দেহের তাপমাত্রাকে শনাক্ত করে এবং ক্যামেরাটির ভিতর থেকে রঘুবীর সিংয়ের লোকেশন সংক্রান্ত তথ্য বেরিয়ে আসে। ডক্টর ক্যাবলা ওই লোকেশন সংক্রান্ত বিবরণ তার বেগবান বেল্টটিতে সেট করেন, আর তৎক্ষণাৎ আলোর গতিতে ডক্টর ক্যাবলা পৌঁছে যান রঘুবীর সিংয়ের ডেরায়। কিন্তু এ কি, ডেরা তো ফাঁকা। রঘুবীর সিং কোথায়? এখানে তো শুধুমাত্র একটা টেপ রেকর্ডার ছাড়া আর কিছুই নেই। ডক্টর ক্যাবলা টেপ রেকর্ডারটা তুলে নিয়ে চালালেন, আর সেই টেপ রেকর্ডার থেকে শোনা গেল রঘুবীর সিংয়ের কণ্ঠস্বর। মাই ডিয়ার ডক্টর সাহেব, আপনি নিজেকে খুব চালাক ভেবেছিলেন। আপনার বোঝা উচিত ছিল যে আমি যখন একটা প্রযুক্তি কোম্পানির মালিক, সেক্ষেত্রে বিজ্ঞানটা খানিক আমিও বুঝি। আপনার ওপর আমার নজর সব সময় ছিল, আছে এবং
ভবিষ্যতেও থাকবে। তাই আপনার আসার আগেই আমি টেলিপোর্ট যন্ত্রের সাহায্যে ওই ডেরা ছেড়ে সরে পড়েছি। আর হ্যাঁ, আপনি আপনার যন্ত্রের আশা ছেড়ে দিন আর চুপচাপ নিজের বাড়িতে চলে যান, কারণ আমার এই রেকর্ডিংটা শেষ হওয়ার পরেই একটা কাউন্টডাউন শুরু হবে, আর তারপর 5 সেকেন্ডের মধ্যেই একটা বিস্ফোরণের মাধ্যমে ওই জায়গাটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ মাই ডিয়ার ডক্টর সাহেব, খুব চালাক সাজার শখ হয়েছিল আপনার। তাহলে কাউন্টডাউন স্টার্ট। এরপরেই শুরু হয় কাউন্টডাউন। ডক্টর ক্যাবলা বিভ্রান্তের মতো কি করবেন ভাবছেন, আর তৎক্ষণাৎ তার ওই সর্বশক্তিমান আংটিটিতে হলুদ আভা দেখা যায়। আর মুহূর্তের মধ্যেই ডক্টর ক্যাবলা নিজের বাড়ি থেকে অস্ট্রেলিয়ান মরুভূমির যে স্থানে এসে পৌঁছেছিলেন পুনরায় সেই স্থানেই ফিরে যান। তার এই সর্বশক্তিমান আংটি এই প্রথমবার নিজে থেকে কাজ করল এবং ডক্টর ক্যাবলার প্রাণ বাঁচালো। কিন্তু এবার রঘুবীর সিংকে কীভাবে খুঁজে বের করা যাবে, কারণ মানসিক সংযোগের চেষ্টা এখন বৃথা। এমন সময় ডক্টর ক্যাবলার নজর গেল তার হাতে থাকা টেপ রেকর্ডারটার দিকে, আর তখনই তার মনে পড়ল শব্দ শিকারীর কথা। শব্দ শিকারী হচ্ছে এমন একটি যন্ত্র যা যে কোনো মানুষের কণ্ঠস্বর শুনে তার লোকেশন ট্র্যাক করতে পারে। ডক্টর ক্যাবলা তার হাতে ধরে থাকা টেপ রেকর্ডারটি আবার চালালেন, আর সঙ্গে সঙ্গে শব্দ শিকারী রঘুবীর সিংয়ের লোকেশন ট্র্যাক করতে সফল হয়। এবার শব্দ শিকারী যন্ত্রটির মধ্যে থেকে কিছু শব্দ বেরিয়ে আসে, যা হলো এমন: দক্ষিণ আল্পস, নিউজিল্যান্ড। ডক্টর ক্যাবলা তার বেল্টটিতে লোকেশন সেট করে দক্ষিণ আল্পসের উদ্দেশ্যে পাড়ি দিতে যাচ্ছিলেন, কিন্তু তখনই তিনি উপলব্ধি করেন মনোলিথ যন্ত্রটি তো এতটা দুর্বল যন্ত্র নয়। তাহলে কি করে রঘুবীর সিং বুঝতে পারল যে ডক্টর ক্যাবলা ওর পিছু নিয়েছে? এবার ডক্টর ক্যাবলা তার জামা কাপড় ভালো করে খুঁজতে লাগলেন এবং পেলেন একটি ছোট্ট ট্র্যাকিং ডিভাইস। তার মানে এই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমেই রঘুবীর সিং ডক্টর ক্যাবলার সমস্ত তথ্য পাচ্ছিল। ডক্টর ক্যাবলা মুহূর্তের মধ্যে ওই ট্র্যাকিং ডিভাইসটিকে বিকল করে দিলেন, যাতে রঘুবীর মনে করে যে ডক্টর ক্যাবলা ওই প্রবল বিস্ফোরণে মারা গেছে। এবার ডক্টর ক্যাবলা তার সর্বশক্তিমান আংটিটির সাহায্যে নিজেকে অদৃশ্য করে নিলেন, এবং শুধু অদৃশ্যই নয়, ডক্টর ক্যাবলা মিশে গেলেন তার আশেপাশের পরিবেশের সাথে। এবার তিনি তার বেগবান বেল্টটির সাহায্যে পৌঁছে গেলেন দক্ষিণ আল্পসে। এবার তার তাপচক্র যন্ত্রটি ব্যবহার করে ডক্টর ক্যাবলা পৌঁছে গেলেন রঘুবীরের ডেরায়। কিন্তু এই ডেরায় পাহারায় আছে প্রায় 500 প্রহরী। অবশ্য কেউই ডক্টর ক্যাবলার উপস্থিতি অনুভব করতে পারবে না, কিন্তু তবুও সাবধানের মার নেই। তাই ডক্টর ক্যাবলা তার সর্বশক্তিমান আংটিটির সাহায্যে এই সকল প্রহরীদের স্থবির করে দিলেন। অর্থাৎ যে যেখানে ছিল সে সেখানেই চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এবার ডক্টর ক্যাবলা তাপচক্র যন্ত্রটির সাহায্যে রঘুবীরের লোকেশন ট্র্যাক করতে করতে পৌঁছে গেলেন একটি বড় হলরুমে, এবং এখানে পৌঁছে তিনি দেখতে পান যে এক বিদেশি ব্যবসায়ীর সাথে রঘুবীর সিং মহাকাশ রহস্যভেদকারী যন্ত্রের ডিল করছে।
আর এই দৃশ্য দেখার পরেই ডক্টর ক্যাবলা নিজের বজ্রকণ্ঠে বলে উঠলেন, স্তব্ধ হও রঘুবীর সিং। আমার মহাকাশ রহস্য ভেদকারী যন্ত্র আমায় ফিরিয়ে দাও, নইলে তুমি কল্পনাও করতে পারছো না যে আমি তোমার কি অবস্থা করব। এই যন্ত্রের ওপর তোমার কোনো অধিকার নেই। এই যন্ত্র আমার পরিশ্রমের ফল। ফিরিয়ে দাও আমার যন্ত্র, এই মুহূর্তে আমার যন্ত্র ফিরিয়ে দাও আমাকে। রঘুবীর সিং এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। আর ঠিক এমন সময় ডক্টর ক্যাবলা একটা বেদম ঘুষি চালিয়ে দিলেন রঘুবীর সিংয়ের মুখে। রঘুবীর সিং ছিটকে গিয়ে পড়ল, আর তারপরেই নিজের জামার পকেট থেকে একটা অদ্ভুত রকমের চশমা বার করে সে নিজের চোখে লাগালো। সেই চশমার বলেই এবার রঘুবীর সিং স্পষ্ট দেখতে পাচ্ছে ডক্টর ক্যাবলাকে। এবার রঘুবীর সিং ডক্টর ক্যাবলার মুখ লক্ষ্য করে চালালো এক ঘুষি। এবার ডক্টর ক্যাবলা আর রঘুবীর সিংয়ের মধ্যে হাতাহাতি শুরু হলো। রঘুবীর সিংকে একটা অদৃশ্য কিছুর সাথে লড়তে দেখে বিদেশি ব্যবসায়ীর তো ভিড়মি খাওয়ার জোগাড়। রঘুবীর সিং যখন প্রায় ডক্টর ক্যাবলাকে কাবু করে ফেলেছে, তখন হঠাৎই ডক্টর ক্যাবলার আংটিটায় একটা খুব উজ্জ্বল সাদা আলো দেখা গেল। আর সঙ্গে সঙ্গেই ডক্টর ক্যাবলা তার বাঁ হাত দিয়ে রঘুবীর সিংয়ের মুখে চালালেন এক বেদম ঘুষি। আর এই ঘুষির শক্তি এতটাই বেশি ছিল যে রঘুবীর সিং ছিটকে গিয়ে একটা থামে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ডক্টর ক্যাবলা রঘুবীর সিংয়ের সামনে গিয়ে বুঝতে পারলেন রঘুবীর সিং মারা গেছে। এরপর অদৃশ্য অবস্থাতেই ডক্টর ক্যাবলা তার মহাকাশ রহস্য ভেদকারী যন্ত্রটিকে তুলে নিলেন। যন্ত্রটিকে হাওয়ায় ভাসতে দেখে বিদেশি ব্যবসায়ী এবং তার সঙ্গীরা সবাই অজ্ঞান। ডক্টর ক্যাবলা ফিরে এলেন তার নিজের বাড়িতে। এই ঘটনার প্রায় 2 সপ্তাহ পর ডক্টর ক্যাবলার বাড়িতেই বসেছে বিজ্ঞানীদের আসর। এমন সময় ডক্টর ক্যাবলার এক বন্ধু বিজ্ঞানী তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, যন্ত্রটা আবিষ্কার তো করলে, কিন্তু নাম কি দেবে ভেবেছ? হ্যাঁ, একটা নাম ভেবেছি। কি নাম? রহস্য দর্শন। আজকে সমগ্র গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি গল্পকথক প্রিয়ব্রত। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।